আচ্ছা, আজকের দুনিয়ায় জিওপলিটিক্স আর অর্থনীতি যে কি দ্রুত পাল্টাচ্ছে তা তো আমরা সবাই দেখছি। আর এই পটভূমিতে ইউপিএসসি পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি খবরগুলো বেছে নেওয়া কিন্তু বেশ কঠিন একটা কাজ। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই করতে চলেছি। দ্য হিন্দু আর ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে বাছাই করা সেরা 10টা খবর নিয়ে কথা বলবো, যা আপনাদের প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ভাবা যায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। মার্কিন সামরিক বাহিনী ভেনিজুয়েলার একজন ক্ষমতাসীন রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করেছে। এটা কিন্তু সোজাসুজি একটা দেশের সার্বভৌমত্বের ধারণার ওপর একটা বিশাল বড় প্রশ্ন তুলে দিচ্ছে। আর দেশের ভেতরেও কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসছে। ভারতের গ্রামীণ কর্মসংস্থানের যে যুগান্তকারী প্রকল্পটা ছিল তাতে আনা হচ্ছে একটা মৌলিক বদল। এখন প্রশ্নটা হলো, এই নতুন ব্যবস্থাটা কি সত্যি সত্যি গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে? আর এর সাথেই আমাদের সভ্যতার ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত তার 1000 বছর পূর্ণ করছে। এটা কিন্তু জিএস পেপার 1-এর জন্য খুবই প্রাসঙ্গিক। তো চলুন এবার গভীরে গিয়ে দেখি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই সবগুলো ঘটনা মানে আন্তর্জাতিক, দেশীয় আর ঐতিহাসিক এগুলো আসলে কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে আর এর আসল তাৎপর্যটা ঠিক কোথায়। তো প্রথমেই আমরা নজর রাখব আন্তর্জাতিক ক্ষেত্রে। দেখুন, একটা বড় সামরিক হস্তক্ষেপ আর তার সাথে পাল্টাতে থাকা বাণিজ্য নীতি, এই দুটো মিলে ভারতের জন্য বাইরের পরিস্থিতিটা বেশ জটিল করে তুলেছে। আর জিএস পেপার 2-এর জন্য এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় খবরটা হলো ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপ আর প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার ঘটনাটা। এটা কিন্তু আন্তর্জাতিক আইনের একেবারে মূল একটা নীতিকে মানে হস্তক্ষেপ না করার নীতিকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রিলিমসের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো মনরো ডকট্রিন। মনে আছে তো? আমেরিকার গোলার্ধে ইউরোপীয় হস্তক্ষেপ আটকানো আর ওই অঞ্চলে মার্কিন প্রভাব বাড়ানোর যে ঐতিহাসিক ভিত্তি সেটাই। এই ঘটনার সাথে ওটার একটা যোগসূত্র আছে। এবার মেন্সের দৃষ্টিকোণ থেকে ভাবুন। প্রশ্নটা উঠতে পারে যে এটা কি একতরফাবাদের দিকে ফিরে যাওয়া, মানে একটা দেশই সব ঠিক করবে, আর আমাদের যে নিয়মকানুন মেনে চলার আন্তর্জাতিক ব্যবস্থা আছে সেটার ওপর এর কি প্রভাব পড়বে? বিশেষ করে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এর মানেটা ঠিক কি দাঁড়ায়? এই বিশ্লেষণটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, এবার ভারতের তেল আমদানির ছবিটা দেখুন। বেশ ইন্টারেস্টিং, তাই না? এটা আসলে ভারতের সেই ব্যালেন্সিং অ্যাক্টের একটা দারুণ উদাহরণ। একদিকে আমেরিকা 50% শাস্তিমূলক শুল্ক চাপিয়েছে, কিন্তু তা সত্ত্বেও রাশিয়া থেকে আমাদের তেল আমদানি গত 6 মাসের মধ্যে সবচেয়ে বেশি। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের নীতি, মানে আমরা আমাদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেব। এটা কিন্তু একটা নন ট্যারিফ বাধার খুব ভালো উদাহরণ। ইউরোপীয় ইউনিয়ন যে সিবিএম বা কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম চালু করেছে, সেটা আসলে কি? সহজ ভাষায়, যেসব পণ্য তৈরিতে বেশি কার্বন নির্গমন হয় সেগুলো আমদানি করার ওপর একটা ট্যাক্স। আর এর ফলে আমাদের দেশের স্টিল, অ্যালুমিনিয়াম, সিমেন্টের মতো শিল্পগুলো একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেখুন কিভাবে পরিবেশ আর অর্থনীতি মিলেমিশে যাচ্ছে। জিএস পেপার 3-এর জন্য একদম পারফেক্ট টপিক। তো আন্তর্জাতিক বিষয়গুলো থেকে এবার একটু দেশের ভেতরের দিকে নজর ফেরানো যাক। চলুন দেখি আমাদের দেশের শাসন ব্যবস্থায় নীতিগত পরিবর্তন আর কিছু সিস্টেমের সমস্যা কিভাবে প্রভাব ফেলছে। এটা কিন্তু একটা বিশাল বড় নীতিগত পরিবর্তন জিএস পেপার 2 আর 3 দুটোর জন্যই। সরকার এখন কাজের অধিকার বা চাহিদা ভিত্তিক মডেল থেকে সরে আসছে। তার বদলে আসছে মিশন মোডে সম্পদ তৈরির একটা নতুন কাঠামো। কিন্তু আসল প্রশ্নটা হলো, এমজিআরইজিএ যে একটা সামাজিক সুরক্ষার বর্ম হিসেবে কাজ করত, এই নতুন মডেলটা কি সেই জায়গাটা নিতে পারবে? এটা কিন্তু একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। শুধু একটা সংখ্যা দেখুন, 35%। দিল্লির নিম্ন আদালতে যত মামলা ঝুলে আছে তার 35%ই হল চেক বাউন্সের মামলা। ভাবুন একবার, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের 138 ধারার এই মামলাগুলো আমাদের আদালতগুলোকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। আর এর ফল কি? লক্ষ লক্ষ মানুষ ন্যায় বিচারের আশায় বছরের পর বছর আদালতের দরজায় ঘুরে বেড়াচ্ছে। আর এই সমস্যা থেকে কিন্তু মেন্সের জন্য একটা দারুণ প্রশ্ন তৈরি হতে পারে। দেখুন, একটা চেষ্টা কিন্তু হয়েছিল। 34টা ডিজিটাল আদালত নিয়ে একটা পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছিল, কিন্তু সেটাও ব্যর্থ হয়েছে পরিকাঠামোর অভাবে আর আইনজীবীদের প্রতিবাদের কারণে। এখান থেকেই বোঝা যায় বিচার ব্যবস্থায় সংস্কার আনাটা কতটা জটিল একটা কাজ। এবার জনস্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ খবর। দিল্লি জলাতঙ্ক বা রেবিসকে নোটিফায়েবল ডিজিজ ঘোষণা করতে চলেছে। এটা কেন এত জরুরি?
কারণ জলাতঙ্কের লক্ষণ একবার প্রকাশ পেলে মৃত্যু ১০০% নিশ্চিত। কিন্তু তার আগে টিকার মাধ্যমে এটা ১০০% প্রতিরোধ করা সম্ভব। তাই নজরদারিটা খুব দরকারি। আর এই পদক্ষেপটা ওয়ান হেলথ অ্যাপ্রোচের গুরুত্বটাও বুঝিয়ে দিচ্ছে। মানে মানুষ, পশু আর পরিবেশ সবার স্বাস্থ্য যে একে অপরের সাথে জড়িত। আচ্ছা, এবার আমরা দেখব ভারতের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফোকাস থাকবে মূলত দুটো বিষয়ের ওপর: খাদ্য নিরাপত্তা আর দুর্যোগ মোকাবেলা। আর এই দুটোই কিন্তু জিএস পেপার 3 এর একেবারে কোর টপিক। এই সংখ্যাটা দেখুন, ১৮৪। এটা হলো আইসিকেআরে তৈরি করা নতুন উচ্চ ফলনশীল জলবায়ু সহনশীল বীজের জাত। এটা কিন্তু ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের দিকে একটা বিরাট বড় পদক্ষেপ। মানে এমন চাষাবাদ যা একদিকে ফলন বাড়াবে, আবার অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ধাক্কাটাও সামলাতে পারবে। সোজা কথায় ভারতের খাদ্য নিরাপত্তাকে ভবিষ্যতের জন্য মজবুত করার একটা প্রচেষ্টা। আর শুধু সংখ্যাটাই নয়, এর ভেতরের বৈচিত্র্যটাও দেখার মতো। দেখুন, ২৫টা আলাদা আলাদা ফসলের জন্য বীজ তৈরি হয়েছে। তার মধ্যে ১২২টা জাত শুধু শস্যদানার, ২২টা বিটি তুলার। এর মানে হলো শুধু একটা দুটো ফসলের ওপর জোর না দিয়ে একটা সার্বিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর এর একটা বড় ফলও আমরা দেখতে পাচ্ছি। ভারত চাল উৎপাদনে চীনকে টপকে বিশ্বের ১ নম্বর দেশ হয়ে গেছে। ঝুঁকি সমান সমান প্রভাব গুণ দুর্বলতা, খুব সহজ একটা সূত্র, তাই না? কিন্তু এটাই হলো বিশ্ব ঝুঁকি সূচক বা ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স 2025-এর মূল ভিত্তি। মানে ঝুঁকিটা শুধু এই নয় যে আপনার দেশে বন্যা বা ভূমিকম্পের সম্ভাবনা কতটা, ঝুঁকিটা এটাও যে সেই ধাক্কাটা সামলানোর জন্য আপনার দেশ সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে কতটা দুর্বল বা শক্তিশালী। আর এই সূত্রটা ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের ২য় স্থানে আছে। ভাবুন একবার, প্রতি বছর আমাদের জিডিপির প্রায় 0.4% স্রেফ প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায়। আর এর মধ্যে সবচেয়ে বড় বিপদ হল বন্যা আর ভূমিধসের মতো জলসম্পর্কিত ঝুঁকিগুলো। এই তথ্যটা কিন্তু আমাদের মনে করিয়ে দিচ্ছে যে দুর্যোগ ঝুঁকি কমানোর জন্য সেন্দাই ফ্রেমওয়ার্কের লক্ষ্যগুলো পূরণ করাটা কতটা জরুরি। সবশেষে আমরা দুটো বিষয়কে একসাথে জড়ব: কূটনীতি আর ঐতিহ্য। একদিকে প্রতিবেশীদের সাথে তৈরি হওয়া সংকট, আর অন্যদিকে আমাদের সভ্যতার হাজার বছরের ইতিহাস। কারণ একটা দেশের শক্তি কিন্তু শুধু তার আজকের কূটনীতি দিয়ে মাপা যায় না, তার শেকড় কতটা গভীরে সেটাও দেখতে হয়। একটা খবর যা হয়তো অনেকেরই চোখ এড়িয়ে গেছে। ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে বিশ্বকাপের জন্য ভারতে আসতে রাজি হয়নি। এটা কিন্তু শুধু ক্রিকেট নয়, এর পেছনে আছে গভীর কূটনৈতিক সংকটের ইঙ্গিত। জিএস পেপার 2-তে ভারত ও তার প্রতিবেশী টপিকের জন্য এটা একটা বিরাট বড় কেস স্টাডি। আর এটা আমাদের নেইবারহুড ফার্স্ট নীতির কার্যকারিতা নিয়েও একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। আর কূটনীতির এই টানাপোড়েনের পাশেই দেখুন আমাদের ইতিহাসে সহনশীলতার এক দারুণ উদাহরণ: সোমনাথ মন্দির। ১০২৬ খ্রিস্টাব্দে মাহমুদ গজনির আক্রমণ থেকে শুরু করে ১৯৫১তে ড রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে এর পুনরুদ্ধার, আর এখন ২০২৬-এ সেই আক্রমণের ১০০০ বছর পূর্ণ হচ্ছে। এই টাইমলাইনটা আমাদের অতীতকে বর্তমানের সাথে জুড়ে দেয়। প্রথম জ্যোতির্লিঙ্গের উপর আক্রমণের এই ১০০০ বছরের মাইলফলকটা জিএস পেপার 1-এর আর্ট অ্যান্ড কালচারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, প্রিলিমসের জন্য চালুক্য বা সোলাঙ্কি স্থাপত্য শৈলীর কথাটাও কিন্তু মনে রাখতে হবে। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা হলো, এই খবরগুলো কিন্তু আলাদা আলাদা কোনো ঘটনা নয়। এগুলো আসলে একে অপরের সাথে জুড়ে থাকা চ্যালেঞ্জ আর সুযোগের একটা জাল। আপনাদের প্রস্তুতির সময় এই ডটগুলো কানেক্ট করাটাই আসল কাজ। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভাবার জন্য। বিশ্বজুড়ে এই যে এত পরিবর্তন আর দেশের ভেতরে এত পুনর্গঠন, এই সময়ে ভারতের জন্য সবচেয়ে জরুরি অধিকার কোনটা হওয়া উচিত? বিশ্ব পরিস্থিতির সাথে তাল মেলানো নাকি নিজের ঘর গোছানো? উত্তরটা কিন্তু আপনাদেরকেই খুঁজে বের করতে হবে।